অদ্ভুতুরে। অদ্ভুতুরের উদ্দেশ্য কেবলমাত্র বিনোদন, কোনো কুসংস্কার প্রচার নয়। আমাদের সমস্ত অডিও স্টোরিগুলি শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল অদ্ভুতুরে হরর পডকাস্ট। এই এপিসোডের উপর থাকবে আমাদের পরবর্তী কুইজ, আর পুরস্কার হিসেবে অদ্ভুতুরের মার্চেন্ডাইজ পাবেন আপনারা, তাই মিস করবেন না যেন। পরপারের অলিন্দ খুলে দেওয়ার জন্য একটি কাঠের বোর্ড আছে, যার নাম উইজা বোর্ড। আমাদের আজকের গল্প সেটি নিয়েই। গল্পটি পাঠিয়েছেন পারমিতা ঘোষ। পারমিতা একজন নিতান্তই সাধারণ মানুষ, দক্ষিণ কলকাতার বাসিন্দা, পেশায় গৃহকর্ত্রী। লেখালেখি এবং আঁকা তার প্রিয় শখ। কিছু মাসিক পত্রিকা যেমন তথ্যকেন্দ্র, সাহিত্য এবং সংবাদে গল্প, কভার স্টোরি, ট্রাভেলগ ইত্যাদি নিয়মিতভাবে প্রকাশিত হয়। এখনও অবধি 3টি গল্প সংকলন, যথাক্রমে ইচ্ছেডানা সংকলন, পুংচরিত এবং বিকেল বাসরে 3টি গল্প প্রকাশিত হয়েছে। বই, বিদেশি সিনেমা এবং পাজল গেম পারমিতার অবসরের প্রিয় সঙ্গী। আজকের গল্পের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে পূর্ণেন্দু রায়, নানান পার্শ্ব চরিত্রে মিঠু মুখার্জি এবং কল্লোল মুখার্জি, পর্ব পরিচালনা এবং আবহ তৈরিতে সুচন্দ্রা দাস এবং প্রচ্ছদ নির্মাণে অভিব্রত। শুরু হচ্ছে আজকের গল্প উইজা বোর্ড। সন্ধ্যা 7টা নাগাদ বসেছিলাম চিলেকোঠার প্রিয় জানলাটির সামনে। দেখছিলাম সামনে বিস্তৃত গভীর কাজল দিঘির মতো আকাশের অপূর্ব রূপ। অনেক দূরে দূরে এক একটি তারা, এক টুকরো মেঘ নেই, ঠিক যেন পৃথিবীর ওপর উপুর করা এক বিশাল স্বচ্ছ জলাশয়। বসে থাকতে থাকতে আকাশের দক্ষিণ পূর্ব কোণটা ক্রমশ উদ্ভাসিত হয়ে উঠতে লাগল। তারপর ত্রয়োদশীর চাঁদটা কেমন যেন হঠাৎ করে বাগানের একমাত্র নারকেল গাছের মাথার ওপর ভেসে উঠল। আমি চমকে উঠলাম। একটা প্রচন্ড রকমের অস্বাভাবিকতা চাঁদের গায়ে লেপ্টে রয়েছে। চাঁদ দেখা আমার প্রিয় অভ্যাস, কিন্তু এ কেমন চাঁদ? চাঁদের আলো পড়ে আশেপাশে স্বরের মতো পাতলা সাদাটে কিছু মেঘ ফুটে উঠছে, যেন দিঘির কালো জলে ভেসে থাকা ছেঁড়া ছেঁড়া ফ্যাকাশে আলোর ফালি। তারা যেন কোনো কালে এক জমকালো জ্যোৎস্নার অংশ ছিল, আজ পুরনো হয়ে ছিঁড়ে গেছে, পচে গিয়ে ভেসে উঠেছে। কেন জানি মনে হতে লাগলো ওই আকাশ আসলে স্বচ্ছ নয়, ওর গহ্বরে ডোবানো আছে অনেক অনেক পুরনো অবহেলিত বাসনা, অনেক অতৃপ্তি। যেন সেই সমস্ত অতৃপ্তি, সমস্ত ক্ষোভ, পচে যাওয়া মৃত ইচ্ছা আজ রাতে আকাশ থেকে চুইয়ে চুইয়ে নিচে পড়বে, তারপর চাঁদের আলোর সাথে মিশে আমাদের জানলা দিয়ে ঘরে ঢুকে পড়বে। আমি শিউরে উঠে জানলা থেকে ভেতর দিকে চোখ ফেরালাম। ইতিমধ্যে চৌকোনা আকারের ঘোলাটে জ্যোৎস্না ঘরে ঢুকে পড়েছে। স্পষ্ট বুঝলাম ওই জ্যোৎস্নার মধ্যে কিলবিল করছে অদৃশ্য প্রেতের দল। মাইক্রোস্কোপ ছাড়া যেমন এক ফোঁটা জল দেখে বোঝা যায় না তার মধ্যে রয়েছে অসংখ্য জীবাণু, তেমনি খালি চোখে কেউ বুঝতে পারবে না এই শীতল আলো কি সাংঘাতিকভাবে দূষিত। আমি তাড়াতাড়ি জানলার সামনে থেকে আমার রকিং চেয়ারটা সরিয়ে নিলাম। এবার আর আকাশ দেখা যাচ্ছে না, কিন্তু বিছানার উপর আলোটা পড়ে রয়েছে। হাতের উপর মাথা রেখে শুয়ে তাকিয়ে রয়েছে আমার দিকে। ওকে এখন তাড়ানো যাবে না। যতক্ষণ না চাঁদটা বাগান পার হয়ে বাড়ির মাথায় উঠবে, ততক্ষণ নোংরা আলোটা বিছানায় ওইভাবে শুয়ে থাকবে, মরা চোখ দিয়ে আমাকে জরিপ করতে থাকবে। হঠাৎ মনে হলো সুইচ টিপে টিউবলাইট জ্বালিয়ে দিলেই তো হয়। আমার সাথে চাঁদের আলোর এই ইতর খেলাটা তাহলে এক্ষুনি বন্ধ হয়ে যাবে। কিন্তু ভাবনাটা মনে আসতেই অন্ধকার ঘরটার বাতাসে বিষাদ ছড়িয়ে গেল। বিষাদের রং নেই, গন্ধ নেই,
তবু আমি স্পষ্ট বুঝতে পারলাম যে ধূপের ধোঁয়ার মতো করে বিষণ্ণতা চারপাশ ছেয়ে ফেলেছে। বাতাস ভারী হয়ে নিচে নেমে আসছে। অদৃশ্য হয়ে থাকা ঘনীভূত দীর্ঘশ্বাসের বাষ্প জমছে ঘরের নৈঃশব্দে। আজ বোধহয় চাঁদের উপর অদৈব অশুভ কিছু ভর করেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। এই রকম রাতেই বুঝি প্রেতেরা পরলোকের অলিন্দ ধরে পৃথিবীতে নেমে আসে, জীবিতদের সাথে যোগাযোগ করতে চায়, যত না বলা কথা আছে সব নিংড়ে দিয়ে হালকা হতে চায়। কিন্তু আমি কি বা করতে পারি? আমি ভীষণ ভীতু। ফিসফিস করে বললাম, আমায় ছেড়ে দাও, আমি বড় দুর্বল। সঙ্গে সঙ্গে বিছানার ওপর শুয়ে থাকা জ্যোৎস্নাটুকু লোপাট হয়ে গেল। পাঁচ দিন পর $32 মানে প্রায় 2300 টাকা দিয়ে একটা উইজা বোর্ড কিনে ফেললাম। এই কদিন আমি শুধু ভেবেছি, আমার দায়বদ্ধতা আমাকে রেহাই দেয়নি। আমার বিগত আত্মীয়, বন্ধুরা, প্রিয়জনেরা আমার স্মৃতিকে কুড়ে কুড়ে খেয়েছে। আমি চায়ের কাপে, স্নানের জলে, ভাতের থালায় মন বসাতে পারিনি। মাথার মধ্যে একটাই ভাবনা ঘুরপাক খেয়েছে, ওদের সাথে কথা বলতে হবে, বলতেই হবে। আমার 55 বছরের জীবনে প্রেম বা বন্ধুত্ব তেমন ভাবে আসেনি। ছিল শুধু আজন্ম চেনা পরিবার আর আত্মীয়রা। বাবা, মা, দাদু, কাকা, পিসি সবাই মিলে বিপত্তারিণীর তাগার মতো আমাকে ঘিরেছিল। একে একে সবাই গেছে। কেমন করে কবে যেন আমি একা হয়ে গেছি। সবার শেষে গেছে মা যতদিন ছিল একাকিত্বের ভাবনা ছিল না। তারপর একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম মা ঘরে নেই। শিউলিতলায় বসে বৃষ্টিতে ভিজছে। প্রথমে নিউমোনিয়া, তারপর সেপসিস, তারপর ভেন্টিলেশন। 9 দিন নিয়েছিল মা জীবন ত্যাগ করতে। সেই মা মারা যাবার পর 5 বছর হয়ে গেছে, কিন্তু একাকিত্বকে এত বেশি রকমের অসহ্য লাগেনি আগে। কর্মজীবন তাড়াতাড়ি শেষ করে বিশ্রাম নিতে চেয়েছি। সঞ্চিত অর্থ দিয়ে একটা বাড়ি তুলেছি। ব্যস্ত থেকেছি রবার্ট ব্লকের সাইকোর মতো পড়াশোনা নিয়ে আপন মনে। এমনকি আমার চেহারাও আসল নরম্যান বেটসের মতো মোটাসোটা ঢিলে ঢালা। আমার লুকোনো মদের বোতলও আছে। তবে ওই সাইকোর সাথে আমার তফাৎ হলো, বইয়ের বদলে ইন্টারনেট আমার বেশি পছন্দ। ছাপা বইয়ের থেকে কিন্ডেল ভার্সনে আকর্ষণ বেশি। আর আমি অত্যন্ত স্বাভাবিক মানুষ। কিন্তু সেদিনের চাঁদটা আমার মাথার মধ্যে নিঃসঙ্গতার ভাইরাস ঢুকিয়ে দিয়ে গেছে। পরিবার বা স্বজনদের অনস্তিত্ব বর্তমানে আমার একাকিত্বকে এমন প্রবলভাবে যন্ত্রণা দিচ্ছে যে আমাকে বন্ধ ঘরে চিৎকার করে কাঁদতে হচ্ছে। অবশ্য বন্ধ ঘরের প্রয়োজন আমার নেই। আমি ছাদে দাঁড়িয়ে হা হা করে কাঁদলেও কেউ জানতে পারবে না। নোম্যান্স ল্যান্ডে থাকি তো। আমার বাড়ির কাছে পিঠে মানুষ নেই। পিছনে একটা বড় ফাঁকা মাঠ, ডান দিকে এবং বাঁদিকে পাঁচিলে ঘেরা জমি, যেগুলোর মালিকেরা দাম ওঠার জন্য জমিগুলোকে ফেলে রেখে দিয়েছে। সামনে সরকি ফেলা লাল রাস্তা, রাস্তার ওপারে আর একটা ফাঁকা মাঠ। শুনশান, জনবিহীন, নিশ্চিন্তপুর। আমার মতোই আমার বাড়িও একাকী বেঁচে আছে। 7-8 মিনিট দূরে মুসলমানদের ছোট বস্তি আছে। ওদের সাথে দরকারে যোগাযোগ হয়, কিন্তু স্বতন্ত্রতার চাদর মুড়ি দিয়ে এই ধূসর জীবন আমার একারই। সংক্রামিত রোগীর মতো আমি আলাদা। তাই ভাবলাম, আমার অসময়ের সঙ্গী হিসাবে অতীতকে ফিরিয়ে আনা যায় না? দেখি না তারা কি বলে। অগত্যা অন্তর্জাল থেকে উপায় খুঁজতে বসেছিলাম। আশ্চর্যের ঘটনা হলো যে দেখলাম ইহজগতে আমার মতো প্রচুর লোকজন রয়েছে, যারা অতীতকে জানতে উৎসাহী বা
অতীতকে ভুলতে চাইলেও অতীত তাদের ভোলে না। তাদের কাছেই জানতে পারলাম প্রয়াতদের সাথে কথা বলা যায় খুব সহজেই, শুধু প্রয়োজনীয় ডিভাইসের দরকার। আর ওরা যদি কিছু বলতে চায় তাহলে সেটা শোনাও আমাদের একান্ত কর্তব্য। অ্যামাজনে উইজা বোর্ডের অর্ডার দিয়ে ব্যালকনিতে বসে অপেক্ষা শুরু করলাম। ইউএসএ থেকে ডেলিভারি দিতে 7 দিন সময় লাগবে। পূর্ণিমা চলে গিয়ে চাঁদটা ক্ষইতে শুরু করেছে। রোজ এক কোয়া করে অন্ধকার বাড়ছে। ঘুম আসে না, সারা রাত বাদুড়ের মতো জেগে সকালে ঢুলে যাই। দুধ নিয়ে আসে যে ছেলেটা, সে প্যাকেটটা দরজার কাছে নামিয়ে রেখেই ধনুকের ছিলার মতো উঠে দাঁড়িয়ে এপাশ ওপাশ তাকায়, দিয়ে এক দৌড়ে গেটের বাইরে বেরিয়ে যায়। সেই সময় নিশ্চয়ই ওর ঘাড়ের রোম খাড়া হয়ে থাকে, প্রত্যেকটি ইন্দ্রিয় সজাগ। আমি ইচ্ছে করেই ওর সামনে যাই না। বেশ কয়েক মাস হয়ে গেল অর্থহীন আলাপচারিতা ভালো লাগে না। কারো কুৎসিত কৌতূহলের জবাব দিতে ইচ্ছে করে না। ভাইয়ের বয়সী ছেলে যখন বলে, কি দাদু কেমন আছেন, তখন যে প্রদাহ হয় তা কোনো ওষুধে নিরাময় হয় না। মজার ঘটনা হলো, এখন দুধওয়ালা ছেলেটা আমার অস্তিত্ব নিয়ে সন্দিহান। খবর কাগজের লোকটাও কাগজ ছড়ে দিয়ে ব্যালকনির দিকে ভ্রু কুঁচকে তাকায়। আরে বাবা, আমাকে খুঁজে লাভ কি? আমি মিশুকে নই তোদের মতো, কিন্তু কিন্তু মানুষ তো। বিলের টাকা তো প্রতি মাসে পাচ্ছিস, তাহলে কুকুরের মতো এত গন্ধ খোঁজার দরকার কি? যাই হোক, অবশেষে উইজা বোর্ড এলো। জানলা খুলে হাত বাড়িয়ে সই করে বাক্সটা নিলাম। হিসেব মতো আজ হলো অমাবস্যা। শিপিং করতে 7 দিনের জায়গায় 10 দিন নিয়েছে। দিনের বেলার মধ্যে বোর্ডের ব্যাপারটা ভালো করে বুঝে নিতে হবে। কেউ বলে উইজা, কেউ বলে উইজি, ফ্রেঞ্চরা বলে উইহা, আরও নাম আছে অনেক, স্পিরিট বোর্ড, টকিং বোর্ড। মোড়ক খুলে হলদেটে রঙের চকচকে পালিশ করা সত্যিকারের কাঠের তৈরি বর্গক্ষেত্রাকার জিনিসটা বার করলাম। বোর্ডের একদম ওপরের দিকে 2 কোণে ইয়েস আর নো লেখা, আর একদম নিচে মধ্যিখানে গুড বাই। বোর্ডের মাঝ বরাবর প্রথমে ABCD করে সব অ্যালফাবেট, তার তলায় 1 থেকে 9 অবধি সব কটা সংখ্যা, 9-এর পরে 0, সাথে ছোট একটা গর্তওয়ালা হৃদয় আকৃতি কাঠের টুকরো দেওয়া আছে। ওই টুকরোটার নাম নাকি প্ল্যানচেট। আমি জানতাম যে প্রেতকে টাকার পদ্ধতির নাম প্ল্যানচেট, কিন্তু সেটা ভুল জানতাম। আসলে ওই বিশেষ কাঠের টুকরোটাই হলো মূল জিনিস। দুপুর এবং রাতের খাওয়া বাদ দিলাম। উপবাসে মনঃসংযোগ বাড়ে, এমনকি নিয়মিত উপবাসে মস্তিষ্কের কর্মক্ষমতা বেড়ে যায়। BDNF নামে একটা প্রোটিন কণা আছে যা নিউরনগুলোকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। উপবাস করলে ওই প্রোটিনের নিঃসরণ বেড়ে যায়, তাই খাবার বাদ দেবার অভ্যাস বহুদিন থেকেই শুরু করেছি। মাঝে মাঝেই রান্নাবান্না না করে জল খেয়েই কাটিয়ে দিই, তবে তাতে আমার ওজন কমে না, ওজন আমার কনস্ট্যান্ট। প্ল্যানচেট নিয়ে বসবো বলে সন্ধ্যাবেলায় ছাদের ঘরের মেঝে পরিষ্কার করে মুছে বেশ কয়েকটা মোমবাতি লাগিয়ে ফেললাম। বসবো মধ্যরাতে। তার আগে আজ আর কোনো কাজ নয়, শুধু গভীরভাবে যারা চলে গেছে, যাদের অভাব বোধ করি তাদের চিন্তা। পুরনো অ্যালবাম নিয়ে বসলাম, পাতা উল্টে একের পর এক ফটো দেখতে দেখতে ঘুম এসে গেল। জানলা খোলা ছিল, আকাশে দূরে দূরে কিছু নিষ্প্রভ তারা, বাকিরা বোধহয় মেঘের আড়ালে। বেশ গাঢ় অন্ধকার তৈরি হয়েছে চতুর্দিকে। হাইওয়ে দিয়ে ভারী ট্রাক যাচ্ছে মাঝে মাঝে, আর কোনো শব্দ নেই। আমি মোমের আলোয় অতি ধীরে আলতো করে আঙুল ঠেকালাম প্ল্যানচেট নামক কাঠের টুকরোটার ওপর। এতক্ষণ বোধহয় দম বন্ধ করেছিলাম, কেমন যেন ভারী একটা শ্বাস বুক ঠেলে বেরিয়ে এলো। জানলার দিকে পিছন ফিরে বসেছি। যারা আসবে
তারা জানলা গলে আসবে না জেনেও মিহি একটা ভয় অবচেতনে বিছিয়ে গেল। বোর্ডটা কোলের ওপর নিয়ে বসেছিলাম। ব্যাটারিতে চলে না এই জিনিস, মানুষের দেহের সংস্পর্শ চাই। বোর্ড কেনার আগে একটু পড়াশোনা করেছিলাম। ইডিওমোটর এফেক্ট নামক একটা তত্ত্বের উপর নির্ভর করছে এটার কার্যকলাপ। আমাদের জাগ্রত মনের অজান্তে যখন অবচেতন ইচ্ছে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গ নড়তে থাকে তাকে বলে ইডিওমোটর রিফ্লেক্স বা রেসপন্স। মানুষ যখন বিশ্বাস করে বা আন্তরিকভাবে চায় কিছু একটা ঘটুক, তখন অনৈচ্ছিকভাবে তার হাত বা অন্যান্য অঙ্গ নড়ে উঠে সেই ঘটনা ঘটাতে সাহায্য করে। সেই প্রভাবেই প্ল্যানচেট চালিত হয়। এটা হলো বৈজ্ঞানিক ব্যাখ্যা। কিন্তু বহু মানুষ দাবি করেছে এর বাইরেও কিছু ঘটে যা ব্যাখ্যাতীত। আমি সেই ব্যাখ্যাতীত অংশটাই দেখতে চাইছি। আমি চোখ বুজে ডাকলাম, এসো তোমরা, এসো, আমি চাই তোমাদের কথা শুনতে। কি বলার আছে তোমাদের বলো। তোমরা সহজভাবে এসো, দ্বিধাহীনভাবে এসো। মৃত্যুর সীমানা পেরিয়ে পুরনো এই পৃথিবীতে ফিরে এসো, ফিরে এসো তোমরা। নিয়মাবলীতে বলা আছে শুধুমাত্র ভালো আত্মাদের ডাকতে। ভালো আত্মা কি জিনিস, দুষ্ট আত্মা কি জিনিস অত শত জানি না। তাই বললাম, তোমরা যারা বন্ধু ভাবাপন্ন তারা এসো। আজ চাঁদের আলো নেই। সেই গা ছমছমে ঘোলাটে পরিবেশটার বদলে একটা নিরেট কালো রাত। শান্ত হয়ে অপেক্ষা করতে থাকলাম। প্ল্যানচেটটা নড়তে শুরু করলো হঠাৎ। আমার আঙুলের তলায় টুকরোটার মধ্যে হঠাৎ করে যেন হৃদস্পন্দন জেগে উঠেছে। মসৃণ গতিতে এক ঝটকায় ওটা ইংরাজি অক্ষর আর সংখ্যাগুলোর মাঝের ফাঁকে সরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। প্রথম 20-25 সেকেন্ড বিমূঢ় হয়ে রইলাম। তারপরেই ঘটনার গুরুত্ব বুঝতে পেরে শিরদাঁড়া বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। কেউ এসেছে। হ্যাঁ, কেউ এসেছে, না হলে তো প্ল্যানচেট নড়ার কথা নয়। কিন্তু সত্যি কি এসেছে কেউ? নিয়ম অনুযায়ী আমার এখন প্রশ্ন করা উচিত, কিন্তু গলা দিয়ে স্বর ফুটল না। ভয়ে হাত জমে গেল। নিয়মে লেখা ছিল উইজা বোর্ড ব্যবহার করতে গেলে অন্তত 2 জন মিলে করা উচিত। কিন্তু আর একজনকে কোথায় পাবো? আমার তো কেউ নেই। ভয় করছে এই মুহূর্তে, ভীষণ ভয়। আবার নড়ে উঠল প্ল্যানচেটটা। সাঁ করে পিছলে গিয়ে নিজে নিজেই ইয়েসের কাছে থামল। আমি তো কিছু জিজ্ঞাসা করিনি, তাহলে কিসের উত্তর? ইয়েস। ইন্টারনেটে পড়েছি, অভিজ্ঞ বোর্ড ব্যবহারকারীরা জানিয়েছে কোনো আত্মা এলে পারিপার্শ্বিকে কিছু পরিবর্তন দেখা যায়। আমি ভালো করে খেয়াল করলাম, না না, কোনো পরিবর্তন তো হয়নি। তাপমাত্রা কমে যায়নি, হাওয়ার বেগ বেড়ে যায়নি, মোমবাতির শিখায় কোনো আন্দোলন তো নেই। তাহলে প্ল্যানচেট নড়ল কেন? চুপ করে বসে রইলাম। আঙুল ঘেমে যাচ্ছে। মনে মনে কারো কথা যে ভাববো সে পরিস্থিতি চলে গেছে। দেহ এখন অবশ, কোনো বেশি কাজ করছে না, একমাত্র এক্সট্রা অকুলার মাসলস মানে চোখের মাসলসগুলো ছাড়া। চোখ দুটোকে যতটা সম্ভব ঘুরিয়ে ঘুরিয়ে নজর বোলাচ্ছি। পা দুটোই ঝিঁঝি ধরে গেছে, কিন্তু আর কিচ্ছু হলো না। প্ল্যানচেটটা নির্জীব হয়ে পড়ে রইল। আরো আধ ঘন্টা বসে থেকে হাল ছেড়ে দিলাম। এ যাত্রায় প্রস্তুতি ঠিকমতো হয়নি। মাটিতে রাখা মোমবাতিগুলো ফুঁ দিয়ে নিভিয়ে উঠে দাঁড়াতে যাব, এমন সময় একটু দূরে টেবিলের ওপরে রাখা মোমটা নিজে থেকে দপ করে নিভে গেল। আর একটা জ্বলছিল দেয়ালের তাকে। কাছে পৌঁছানোর আগে সেটাও হাওয়া ছাড়াই দপ করে নিভল। আমি ছুটে গিয়ে লাইটের সুইচে জ্বালিয়ে দিলাম। নিচে শোবার ঘরে নেমে আসার পর বাকি রাত কেটে গেল তাড়াতাড়ি ঘুমের মধ্যে। অনেকদিন পরে রাত্রে গভীর ঘুমোলাম। ঘুম চলল দূরপাল্লার ট্রেনের মতো। একেবারে দুপুরে পৌঁছে থামল। প্রচণ্ড মাথা যন্ত্রণা আর ক্ষুধা বোধ নিয়ে ঘুম থেকে উঠলাম। বাথরুমের আয়নায় গিয়ে দেখি
নিজেকে কেমন বুড়োটে মার্কা দেখতে লাগছে। গাল ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, সেই যার ডাক নাম ছিল সমু, ভালো নাম সমরেশ, যে সকালে উঠে কলন্দিয়া জলে স্নান সেরে যত্ন করে চুল আঁচড়ে অফিস যেত, সে আজ কোথায়? লিকার চা আর অনেকগুলো বিস্কিট খেয়ে ছাতের ঘরে গেলাম। উইজা বোর্ডটা টান ছিল। সূর্য তখন মধ্য গগনে। ছাতের ঘরে দরজা খুলতেই ভিতরের বাতাসে কেমন যেন একটা ঢেউ খেলে গেল। কিসের একটা গন্ধ নাসারন্ধ্র ছুঁয়ে দিল। ছোট চৌকির ওপর পাতা বিছানায় একরাশি ছায়া। কিসের ছায়া? আলো থাকলে ছায়া হয়, অন্ধকারে কিভাবে ছায়া তৈরি হবে? জানলা খুলে দিয়ে ভেতরে উজ্জ্বল আলো প্রবেশ করতে দিতেই অবশ্য সব ঠিক লাগলো, কিন্তু হালকা একটা গন্ধ রয়ে গেল, কেমন যেন পোড়া নিকোটিনের গন্ধ। উইজা বোর্ডের ওপর প্ল্যানচেটকে নাড়ালাম, এপাশ ওপাশ নিয়ে গেলাম। বাচ্চাদের খেলনার মতো সরল জিনিস একটা, এই দিয়ে কিছু অলৌকিক ঘটনা ঘটতে পারে এখন অবিশ্বাস্য লাগছে। মনে হচ্ছে সব বুঝল কি, অথচ গতকাল অল্প মাত্রায় কিছু ঘটেছিল। আবার বসতে হবে, শেষ দেখে ছাড়া যাবে কোন। কেমন নিষিদ্ধ নেশার মতো ব্যাপার, শরীর এবং মনের পক্ষে বিপজ্জনক জেনেও থামতে ইচ্ছে করছে না। এবারে সন্ধ্যা নামতেই বসলাম। পাশের বস্তি থেকে মাইকে মাগরিবের নামাজ ভেসে আসছে। ভারী সুন্দর সময়। গতকাল রাত 12টার পর নিজেকে পৃথিবীর বাইরে ভিন গ্রহের বাসিন্দা বলে মনে হচ্ছিল, যেখানে আমি ছাড়া মানুষ নেই। তাই অত ভয় পেয়েছিলাম। আজও আমি সেই একাই, কিন্তু মনের ভিতর এই স্বস্তিটুকু আছে যে কাছের বস্তিটায় মানুষটা সবাই জেগে আছে। বিপদ বুঝলে দৌড়ে গিয়ে সাহায্য চাইতে পারবো। উইজা বোর্ড কোলের ওপর রেখে আবার আহ্বান করলাম, এসো বন্ধু ভাবাপন্ন যদি কেউ থাকো, তাহলে এসো, আমি কথা বলতে চাই। বলছি আর ভাবছি, একজন সহকারী থাকলে কেমন সুন্দরভাবে কাজটা সম্পন্ন করা যেত। আমার আঙুলগুলো তীর তীর করে কাঁপছে। বন্ধ ঘরের মধ্যে মলিন আলো আধারি। একসময় প্ল্যানচেট নড়ে উঠল, বুকের ওপর দিয়ে বিছের মতো ভয় কিলবিল করে গেল। সত্যি কি উইজা বোর্ড অন্য ভুবনের দরজা খুলে দিতে পারে, নাকি দরজা খোলাই থাকে, শুধু আন্তরিকভাবে ডাকা হয় না বলে কেউ আসে না? মুখে উচ্চারণ করলাম না, না, মনে মনে বললাম। হ্যাঁ, মনে মনেই বললাম, তুমি তুমি এসেছ। প্ল্যানচেট একটু এগোলো। আমার ঘাড়ের কাছে কেমন শিরশিরানি, শুঁয়োপোকা উঠছে যেন 100টা পা দিয়ে। লম্বা নিঃশ্বাস নিয়ে বললাম, এসেছ যদি হ্যাঁ বলো। প্ল্যানচেট নড়ল না। তুমি কে? প্ল্যানচেট লাফ দিয়ে এফ অক্ষরের ওপর গিয়ে দাঁড়ালো। না না, আমি ইচ্ছে করে করিনি, আমার অবচেতনও করেনি, ইডিওমোটর রিফ্লেক্স নয় এটা, হতে পারে না। প্ল্যানচেট নিজে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো সূক্ষ্ম দেহী আত্মা আকৃষ্ট হয়েছে। প্ল্যানচেট কাঁপছে, জায়গা বদল করে নিজে থেকে কাঠের টুকরোটা সরে সরে যাচ্ছে। এবার কিউ, তারপর আই, তারপর ডি, এন, ডি। আমি বিস্ফারিত চোখে নিজের হাতের দিকে তাকিয়ে আছি। কি হচ্ছে? উত্তরের কি অর্থ কিচ্ছু বুঝছি না। আমার মুখ দিয়ে আপনা আপনি কথা বেরিয়ে এলো, তুমি কি চাও? প্ল্যানচেট আবার স্থির। এই নীরবতা আমার ভয় আবার বাড়িয়ে দিল। ফিসফিস করে উঠলাম, আমি কি তোমাকে চিনি? ইয়েস, সপাট উত্তর দিল প্ল্যানচেট শব্দটার ওপর বসে। আমাকে কিছু বলবে? ইয়েস। প্ল্যানচেট অল্প নড়ে উঠে অন্যদিকে মুখ ঘুরিয়েই ঠাস করে ঘুরে যাচ্ছে ইয়েসে। তাহলে তাহলে বলো। ইয়েস। তুমি কি অখুশি? ইয়েস। আমার মাথায় একের পর এক প্রশ্ন জেগে উঠছে বুদবুদের মতো। তুমি কারোকে কোনো মেসেজ দিতে চাও? ইয়েস। তুমি কিভাবে মারা গিয়েছিলে? ইয়েস। হঠাৎ প্ল্যানচেট ক্ষেপে উঠল। ইয়েস শব্দটার উপর থরথর করে কাঁপতে লাগলো। আমার আঙুলগুলোয় ছ্যাঁকা লাগার উপক্রম। হঠাৎ প্ল্যানচেট যেন গরম হয়ে ফুটতে শুরু করেছে। সেই মুহূর্তে
আমার সত্যিকারের রিফ্লেক্স আমাকে বাধ্য করলো হাতটা সরিয়ে নিতে, আর টুকরোটা ছিটকে উড়ে গিয়ে দেয়ালে আছড়ে পড়লো। আমিও বোর্ডটাকে কোল থেকে ফেলে উঠে দাঁড়ালাম, দৌড়ে দরজা খুলে ছাদে বেরিয়ে গেলাম। পিছনে ঘরের মধ্যে যেন কেউ রাগে ফুঁসছে। দূরে হাইওয়ে দিয়ে শব্দ তুলে একটা ভারী ট্রাক পার হয়ে গেল। এফ, কিউ, আই, ওটা ডি, এন, আবার টি। অক্ষরগুলো জটিল, কি বলতে চাইছে, কি অর্থ এর? যাক মরুককে, যা হোক কিছু একটা অর্থ হবে। আমার যথেষ্ট শিক্ষা হলো, আর দরকার নেই পরলোকের সাথে সংযোগ করার। নিচের তলায় শোবার ঘরে বসে কাঁপতে কাঁপতে নিজের সুমতি জাগছে দেখে নিজেই খুশি হলাম। খিলাটা ঘরের ভিতর দ্রুত সিদ্ধান্ত নিলাম, সকাল হলেই বোর্ডটা মুসলমান বস্তির পাশের পুকুরে ফেলে দিয়ে আসব। যে এসেছিল আজ, সে নাকি আমাকে চেনে, কিন্তু হঠাৎ রেগে গেল কেন? ভয়ে চেয়ারে পা উঠিয়ে বসলাম। আমাদের চারপাশে বায়বীয় অজস্র প্রেতকণা ঘুরে বেড়াচ্ছে, ভালো মন্দ মিশিয়ে। তারা তাদের মতো থাকুক, আমি আমার মতো। ভালোর বদলে মন্দ এলে তখন কি হবে? বিছানায় শোবার মতো সাহস ছিল না। চেয়ারে কোকুনের মতো গুটিয়ে বসে আবার মনে হলো, এখন কেউ যদি সাথে থাকতো। সমু, এই সমু, এই শালা সমু। পিঠে ফটাস করে একটা চাপড় পড়ল। পিছন ফিরে দেখি দাদা। রিজু দীর্ঘ চেহারা, মাথায় এক রাশ এলোমেলো চুল, লম্বা পাঞ্জাবি, রংচটা জিন্স। সাধারণ বাঙালির সাজে টম ক্রুজ। লম্বা টম ক্রুজ বললে সঠিক বলা হবে। সিগারেট ফুঁকছিস শালা? কবে থেকে ধরেছিস? দাদার মুখে প্রশ্রয়ের হাসি। হয়তো আশ্চর্য হয়েছে, কিন্তু জানি বাড়িতে বলে দেবে না, দাদাগিরিও ফলাবে না। এই মানুষটাকে যে কি ভালোবাসতাম এককালে। আমি তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিতে যাচ্ছি, দাদা বলল, আরে হেলিস না, আমাকে দে, তারপর ফট। তবে মনে রাখবি, দিনে একটার বেশি নয়, ঠিক আছে? দাদা প্রফুল্ল চরিত্রের মানুষ ছিল, সবার প্রিয়। পাড়ার রাস্তা ধরে পাঞ্জাবির হাতা গুটিয়ে যখন হেঁটে যেত, মেয়ে মহল মুগ্ধ হয়ে তাকিয়ে থাকত। আমি কখনো দাদার পাশে হাঁটতাম না। দাদা লম্বা, আমি বেঁটে। দাদা ফিট, আমি মোটা থলথলে। কখনো আগে যেতাম, বেশিরভাগ সময় পিছু পিছু। দাদা দাঁড়িয়ে পড়ত, আইরে সমু, হাত দিয়ে কাঁধে বেড় দিয়ে কাছে টেনে নিত। গা ঘেঁষাঘেঁষি করে চলতাম। দাদার গা থেকে সিগারেটের গন্ধ আসত। তোর কোনো অসুবিধা নেই তো সমু? কিরে, কিছু সমস্যা থাকলে বল, আমি হেল্প করব। বলতে পারতাম না। সমস্যা তো তুমি নিজে, তোমার রূপ, গুণ, প্রতিপত্তি। কিভাবে হেল্প করবে? আসলে বড় ভালোবাসতাম দাদাকে। বাড়ি ফেরার পর মা আলুর দম, বেগুন ভাজার কমলাভোগ সাজিয়ে লুচি দিতে দিতে বলতো, আরে আর কতদিন এরকম হাবাগোবা হয়ে দিন কাটাবি? দাদাকে দেখ তো, কই ওকে তো কিছু বলতে হয় না, সবাই ওর কত প্রশংসা করে। তোর অমন হতে ইচ্ছে করে না? আমি বলতাম না, না করে না। আমিও দাদার মতো হয়ে গেলে আর মজা কোথায় থাকলো? আলুর দম খাচ্ছি, এমন সময় হঠাৎ বাবা ঘরে ঢুকে হুঙ্কার দিয়ে উঠল, বলেছি না ওকে লুচি খাইও না, জলহস্তির মতো চেহারা হচ্ছে, রুটি দেবে, রুটি, স্রেফ একটা রুটি আর এক কাপ দুধ, সঙ্গে একটা শশা, আর বেশি কিচ্ছুটি নয়। জলহস্তিকে রোগা হতে হবে, রোগা। বাবার হুঙ্কারে ঘুম ভেঙে গেল। ভয়ানক খিদে পেয়েছে। জল আর বিস্কুট খেয়ে ছাদে গেলাম। গতকাল জানলা বন্ধ করা হয়নি বলে সকালের জলজলে রোদ ঢুকে ছাদের ঘরটা সাদা হয়েছিল। দেখলাম মোমবাতিগুলো নিজেদের জায়গায় খাড়া দাঁড়িয়ে, নিশ্চয়ই কাল রাতে একেবারে নিভেছিল, আগের দিনের মতো দপ করে। তাই বেশ কিছুটা করে বাকি আছে। বোর্ডটা চৌকির পায়ের কাছে পড়ে রয়েছে, আর প্ল্যানচেটটা দেওয়াল থেকে একটু দূরে। লুডোর বোর্ড বা চাইনিজ চেকার বোর্ডের মতো নিরীহ ধরনের পড়ে থাকা, তুলে ফেলে দেব আজ। মাটি থেকে তুললাম, তারপর চৌকির ওপর রাখলাম।
পুকুরধার পর্যন্ত যেতে গেলে এখন ভদ্রস্থ পোশাক পরে বেরোতে হবে। ইচ্ছে করছে না, আর একটু পরে বেরোনো যাবে, যখন ইচ্ছেটা ঠিক মতো জাগবে। তারপর আবার ভাবলাম, আচ্ছা যদি এরকম হয় যে ওই যা বোট ফেলে দিয়েছি বলে আমার ব্যাকুল প্রিয়জনেরা অভিমান করে, ক্রুদ্ধ অভিশাপ দেয়, আগামী পূর্ণিমায় পরলোক থেকে অতিথিরা আসতে চেয়ে যদি দেখে পথ বন্ধ, দুশ্চিন্তায় জিরবার হয়ে ওই যা বোট রেখে দেওয়াই শ্রেয় মনে হলো। থাক, একপাশে পড়ে থাকুক। সন্ধ্যাবেলায় গুমোট হয়ে উঠল বাতাস। নিশ্চয়ই বৃষ্টি হবে। মেঘ করেছে বলে আকাশে আজ কাউকে দেখা যাচ্ছে না, না হলে এক টুকরো চাঁদ থাকার কথা। আমি কতক্ষণ ছাতের ঘরে বসে আছি মনে করতে পারলাম না। কখন এসেছিলাম কিছুতেই মনে পড়ল না। লাইটের সুইচ জ্বালতে গিয়ে দেখি জ্বলছে না। লোডশেডিং হয়েছে বোধহয়। বোঝার উপায় একটা আছে, রাস্তার মোড়ে পোস্টের আলো জ্বলছে কিনা দেখতে হবে, কিন্তু তার আগে একটা মোমবাতি জ্বালানো দরকার। টেবিল হাতড়ে দেশলাই পাওয়া গেল, মোমবাতি জ্বলল। দেখি টেবিলের ওপর বাডউইজারের বোতল আর গ্লাস। গ্লাসে কিছুটা তরল এখনো রয়েছে। এক চুমুক দিয়ে রকিং চেয়ারটায় বসে দুলতে দুলতে ওই যা বোটটা চৌকি থেকে কাছে টেনে নিলাম। গতকাল হয়তো কোনো বদমেজাজি আত্মা এসেছিল। আজ যদি প্রথম থেকেই মা কিংবা বাবাকে ডাকি, মা এসো, বাবা এসো, ওদেরকে চাই আমার। আমি অন্তর থেকে আবাহন করে ওদের ইহজগতে ফিরে আসার শক্তি জুগিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, তাই করব। ওদের মিস করছি। আমি দেরি না করে প্ল্যানচেটের ওপর আঙুল রাখলাম। মা এসো, বাবা তুমিও এসো, আমি আমি অপেক্ষা করছি। হঠাৎ মনে হলো আমার আঙুলের তলায় প্ল্যানচেটের ওপর আরো একটা ভার চেপে বসল, মৃদু একটা চাপ। প্ল্যানচেট কেঁপে উঠল। এসেছো? কেউ এসেছো? প্ল্যানচেট আলটপকা ঘুরতে লাগলো বোর্ড জুড়ে, কোথাও থামলো না। তুমি কি মা? নো। তুমি কি বাবা? নো। তাহলে কেন এসেছো? তোমাকে তোমাকে ডাকিনি আমি। প্ল্যানচেট থেমে থেমে কয়েকটা অক্ষরের ওপর দাঁড়ালো, অদ্ভুত উত্তর দিল, টু হেল। উত্তরটা পরিষ্কার বুঝতে পারলাম। আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, কিভাবে সাহায্য করবে? দপ দপ করে সব মোমবাতি নিভে গেল। আমার সামনে নিকষ অন্ধকার। কানের কাছে ক্ষীণ খসখস আওয়াজ। আওয়াজটা কানের কাছ থেকে সরে পিছনে গেল, আবার পাশে এলো, আবার পিছনে গেল, পাশে এলো। দেখি আমার হাতের স্পর্শ ছাড়াই প্ল্যানচেট ঘুরতে লেগেছে, গোল গোল হয়ে, ইংরাজি 8 অক্ষরের মতো। এই জিনিসের অর্থ জানা আছে, ইন্টারনেটে পড়েছি। 8 সংখ্যাটির অর্থ হলো অশুভ এক উপস্থিতি ক্রমশ নিজের ক্ষমতা বাড়াচ্ছে। তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ল, গত দুরাত্রি ধরে কি সাংঘাতিক এক ভুল করে ফেলেছি। উইজা বোর্ডের নিয়ম অনুসারে কোনো এক আত্মা ডাক শুনে এলে তাকে আবার ফেরত পাঠাতে হয়, বলতে হয়, তুমি তুমি ফিরে যাও, গুড বাই। বোর্ডের নিচে গুড বাই লেখা শব্দটাতে প্ল্যানচেট গিয়ে দাঁড়ালো কিনা লক্ষ্য রাখতে হয়। আমি এসব কিছু করিনি। উইজা বোর্ড দিয়ে যে কুয়াশা মাখা জগতের দরজা খুলে দিয়েছিলাম তা বন্ধ হয়নি। অনাহত প্রেত থেকে গেছে। খসখস আওয়াজটার জোর ক্রমশ বাড়ছে। আওয়াজটা যেন ঘূর্ণি, বাতাস কেটে কেটে ঘুরতে ঘুরতে প্রচন্ড গতিতে বিস্তার লাভ করছে। ঘরের অন্ধকারটাও পুরনো কাপড়ের মতো চিরে যাচ্ছে ফালা হয়ে। ঘূর্ণিঝড়টা চেপে বসেছে আমার শরীরে, আমাকে তলিয়ে নিয়ে যাবে পাতালে। রকিং চেয়ারের গদি ভেদ করে আমি ডুবতে শুরু করলাম। দাদা হাসতে হাসতে ডাকছে, সমু সমু, আমি তো তোর বন্ধু রে। ছ্যাপ করে বুঝে গেলাম আমার ডাক পেয়ে প্রথম থেকেই দাদা এসেছিল। প্রথম দিন তার নামটা ধরতে পারিনি। এই বায়ুমণ্ডলে আসার পর তার প্রাথমিক দুর্বলতার জন্য প্ল্যানচেট ঠিক ঠিক অক্ষরের ওপর বসতে পারেনি। আজ ডুবতে ডুবতে বুঝতে পারলাম, FQIDND মানে FRIEND, ফ্রেন্ড মানে বন্ধু, মানে আমার দাদা। অক্ষরগুলো এক ঘর আগে পরে হয়ে গেছিল। সেই যেদিন আমাদের পুরনো পাড়ার মুখার্জি জেঠির হাতে ছোট খামটা ধরিয়ে দিয়ে বলেছিলাম, দাদা পাঠিয়েছে,
অনুশ্রীদিকে দিয়ে দিও তো। সেদিন কি ঘটেছিল সব চলচ্চিত্রের মতো মনে পড়ে গেল। বাঙালি পাড়ার নীতিবোধ আর রক্ষণশীলতার ব্যাপারই আলাদা। লোহার শেকলে আটা কঠিন আদর্শ মেনে চলে বাঙালি সমাজ। সেখানে তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী একটা মেয়েকে ইলোপ হবার জন্য ফুঁসলাচ্ছ। যা হবার তাই হয়েছিল। পাড়ার সব থেকে ভালো ছেলে দাদার মাথা থেকে শ্রেষ্ঠত্বের মুকুটটা খুলে নিতে এতটুকু দেরি করেনি কেউ। বাক্যশলাকা দিয়ে বুকের মধ্যে ক্ষত আঁকতে পাড়ার মাতব্বরদের একটা সন্ধ্যা লেগেছিল, আর একটা সপ্তাহ লেগেছিল তাকে অপমানের ভারে নইয়ে দিতে। চিরকালের উচ্চশীর দাদা সেই অগৌরব মেনে নিতে পারেনি। তখন মাঝে মাঝেই ভাবতাম, এত ঠুনকো ছিল তোমার মনোবল। বুকের ভিতর হিম জমছে, আমার ওজন কমে যাচ্ছে, কানের ভিতর দিয়ে খসখস আওয়াজটা শিরার মধ্যে ঢুকে গেছে, কোষে কোষে প্রবাহিত হচ্ছে। ভারহীন হয়ে গেলাম অবশেষে। চোখ বুজে ফেলার আগে দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে পুঞ্জীভূত ছায়া। বিমূর্ত ছিল যে প্রেত, আমার ভয় গ্রাস করে করে সে একটা অবয়ব পেয়ে গেছে। অবয়বটা দাদার। বিশ্বাস করো, তোমার ক্ষত এতটা গভীর হবে আমি আমি ভাবতে পারিনি। তোমায় শুধু একটু নোয়াতে চেয়েছিলাম, চরম পরিণতি হোক আমি চাইনি। কিন্তু দাদার পাশে ওটাকে, শাড়ি পরা ছায়াচ্ছন্ন ছোটখাটো দেহ, মাথায় কুকরানো পাকা চুলের ধারা। মা হাঁ করল। এত বিরাট হাঁ কেন? কাশছে, খুব কাশছে। কিন্তু শিউলিতলায় যাবার কি দরকার ছিল? ওই শিউলি গাছে দাদা ঝুলেছিল বলে? বারবার দরজা খোলা থাকলেই ওইখানে চলে যেতে, পড়ে গিয়ে রক্তারক্তি হতে, ভুল বকতে আর গালি দিতে। কেন? আমিও তো তোমার সন্তান। আমার প্রতি মায়া ছিল না? মৃত বড় ছেলের জন্য এত মন খারাপ? গালি দিতে কেন? যত বুড়ো হলে তত বুঝতে পারলে আমি ইচ্ছে করে মুখার্জি জেঠিকে চিঠিটা দিয়েছিলাম, নাকি দাদা শিউলিতলায় ডেকে পাঠিয়ে এসব বলতো তোমায়? ছায়াগুলো আমার দিকে প্রবল গর্জনে ঝুঁকে এলো, বায়বীয় হুঙ্কার। আমি ঝাঁকুনি খেয়ে আরো তলিয়ে গেলাম। রকিং চেয়ারের তলায় যেন অতল কুয়ো রয়েছে। ডুবতে ডুবতে বলে উঠলাম, আচ্ছা সরি। ভুল আমি একটাই করেছিলাম, সেরাতে দরজায় তালা দিইনি। আমি শেষে অতিষ্ঠ হয়ে গেছিলাম। কি করব? তোমার অসুস্থতার পাগলামিতে জেরবার হয়ে গেছিলাম মা। আমি দরজায় তালা দিতাম না। যদি নিজে থেকে বেরিয়ে হারিয়ে যাও তো মুক্তি। হ্যাঁ, মুক্তি তোমারও আর আমারও। কিন্তু শিউলিতলায় খুঁজে পাবার পর আমি কি তোমায় হসপিটালাইজড করিনি? তুমি বলো মা, আমি তোমাকে যে খুব ভালোবাসতাম। মা আর দাদার ছায়া দুটো উবে গেল। ঘর বিলকুল পরিষ্কার, সমস্ত ধোঁয়া, কালো ছায়া, গন্ধ গায়েব। প্ল্যানচেট পর্ব শেষ। দেখলাম পায়ের কাছে উইজা বোর্ডটা উল্টে পড়ে রয়েছে, দুটুকরো হয়ে গেছে। যে প্রেতেরা বাসা বেঁধেছিল তারা ফিরে গেছে, কিন্তু তুলতে গিয়ে দেখি হাত অবশ। তবে কি হাত বাড়িয়ে কোনো বস্তু তুলে ধরার শক্তি আমার আর নেই? রকিং চেয়ারে দেহটা সেঁটে আছে, জানলা গুলে আলো ঢুকছে ভোরের। শুয়ে রইলাম। নিচে গেট ঠেলে দুধ ওলা ঢুকলো। খবর কাগজ ফটাস করে ব্যালকনিতে এসে পড়ল। আমি রকিং চেয়ার থেকে নড়তে পারলাম না। আমি বাস্তব থেকে নিঃসীমের মধ্যে তলিয়ে গেছি। দাদা বা বন্ধু যে নামেই ডাকি না কেন, আমাকে সত্যি সাহায্য করে গেছে। অল স্বীকারোক্তি টান, বুক হালকা। এবার এই সূক্ষ্মতা, এই অবাস্তবতায় কোনো আক্ষেপ নেই। এই দশা আমার আগের একঘেয়ে জীবনের থেকে কিছু খারাপ নয়। সময় কাটানোর চেষ্টাটুকুও করতে হচ্ছে না। এখন শুধু অপেক্ষা। কবে কোন মানুষের টনক নড়বে, আমার অনুপস্থিতি নজরে পড়বে, তারপর আমার স্থূল দেহটার সৎকার হবে। তারপর এক অন্ধকার অলৌকিক রাতে অশুভ চাঁদের আলোবে অতীতে ফিরে যাব, বিগত অতৃপ্ত প্রিয়জনদের দলে মিশে যাব। আমাদের চারপাশে কত কিছু হয় যার কোনো সহজ ব্যাখ্যা আমরা খুঁজে পাই না। চেষ্টা করি, আপ্রাণ চেষ্টা করি, তবুও উত্তর খুঁজে পাই না। তখন প্রয়োজন হয় সাহায্যের। কিন্তু
কিভাবে কখন কে আমাদের সাহায্য করবে সেটা কিন্তু আমরা জানি না। তখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকে না। জানাবেন কেমন লাগলো আপনাদের এই এপিসোডটি। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য সব সময় খোলা। ভালো থাকুন, ভালো রাখুন আর শুনতে থাকুন অদ্ভুতুরে হরর পডকাস্ট।